এই জুলাই না হলে তো জামাত শিবির ওপেন রাজনীতি করতে পারতো না। 2019-এ যদি আমি ডাকসুর বিপিও না হতে পারতাম, তাহলে আজকে নাহিদ, আসিফ এই সমস্ত ইয়ং লিডিং ফেস তৈরি হতো না। যেটা আমরা দেখেছি সেই সময় ছাত্রদল তরুণদের বিশেষ করে যারা একটু পরিচিত মুখ ছিলেন, অনেকেই তদবির, সুপারিশ, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রকল্প নিয়ে দৌড়াদৌড়ি করেছেন। এনসিপির প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন ধরনের, সেই সমস্ত দায় আমরা নিতে চাইনি। সোশ্যাল মিডিয়াতে জামাত শিবিরের অবস্থানটা এত স্ট্রং যে তাদের বিরুদ্ধে কেউ একটা কথা বললে তাকে নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা ন্যারেটিভ তৈরি করে তাকে নাজেহাল করা, অসম্মানিত করা, এই কাজগুলো বিশেষ করে জামাত শিবিরের লোকেরা বেশি করতেছে ইদানিং। আমি যেটা দেখেছি, রাতারাতি দুর্নীতি বন্ধ করা, দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে না। এখন রাশেদ খান বিএনপি করবে না, গণ অধিকার ফিরে আসবে, সেটা তার সিদ্ধান্ত। জনাব নুরুল হক নূর, আপনাকে সমকালীন ঈদের স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। ছোটবেলার ঈদ, আসলে আপনি মানে মন্ত্রী তো হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। এটা সেই সঙ্গে জানতে চাই, আর ছোটবেলায় ঈদ কেমন কাটতো, আর শৈশবের ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্য কি, সবচেয়ে বেশি কি মিস করেন এই সময় এসে? শৈশবের ঈদ তো সকলের কাছে আনন্দ, শুধু শৈশবের ঈদ না, শৈশবের সবকিছু আসলে সকলের কাছে আনন্দ দিত। আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামে যেটা আমরা মানে শুনতাম আর কি, যে 40 বাড়িতে আপনার আর কি ঈদের যেটা ফিরনি হোক, সেমাই, যেটাই করুক না, 40 বাড়িতে খাওয়া সুন্নত। তো এখানে আমরা আর কি হিসাব করে করে 40 বাড়ির আশপাশের প্রতিবেশীদের 40 বাড়ি টার্গেট করে আর কি যাইতাম অনেকে মিলে, এবং সেই বাড়ির বিশেষ করে একটু খাওয়া বেশি ভালো। ওইখানে যারা সবাই তো যেতেও পারতেন না মাঝখানে, তারা আবার ফোন দিয়ে নিতাম যে এইখানে কিন্তু খাওয়ার দাওয়া একটু ভালো, শরবত টরবত বা নুডলস টুডলস অনেক কিছু। আর ছোটবেলার ঈদে তো বিশেষ করে সবার কাছে ছোট হিসেবে সালামি পাওয়া যায়, আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে নতুন পোশাক পাওয়া যায়, সকালবেলা ভাই বোনের একসাথে গোসল করে তারপরে একটু সবাই সাজগুজ করে ঈদের মাঠে নামাজ পড়তে যাওয়া। এখন তো আর আসলে ওইভাবে ওই জিনিসগুলো হয় না, বরঞ্চ এখন আমাদের অনেকে গিফট দিতে হয়। তারপরে এখন তো আমরা বড় হয়েছি, বরঞ্চ এখন আমাদের দেখা যায় ছেলে মেয়েও আছে। তো স্বাভাবিকভাবেই ছোটবেলার ঈদের চেয়ে এখন ঈদটা একটু আমাদের প্রতি দায়িত্ব, দায়বদ্ধতা। যেমন আমরা ঈদ করার পাশাপাশি চিন্তা করি আমার আশপাশে যারা আত্মীয় স্বজন বা এখন একটা জনপ্রতিনিধি সেই হিসেবে মানুষের কি অবস্থা। এখনকার ঈদে বলা চলে আমাদের কাছে যেও না, এর আর কিছু নাই, এখন দায়িত্বের এবং সকলকে আনন্দ দেওয়ার একটা পরিবেশ তৈরি করে দেওয়া। সালামে নিয়ে মজার কোনো স্মৃতি আছে কিনা ছোটবেলার? তো নতুন টাকা সবার কাছ থেকে সংগ্রহ করা, এবং বিশেষ করে মানে যে অনেক ক্ষেত্রে আছেন একটু দুষ্টামি করে আত্মীয় স্বজন আপনার মানে আর কি দিবে, কিন্তু দেখা যায় প্রথমবার দেয়নি, তো তার 2-3 বার সালাম করা। আগে তো সাধারণ ঈদ ছিল, এবার মন্ত্রী হওয়ার পর প্রথম ঈদ। তো যখন জানেন আপনি কোথায়, মানে ঈদ তো নিশ্চয়ই গ্রামেই করবেন, তো আসলে গ্রামে ঈদের উদযাপন মানে অর্থাৎ আগে সাধারণ বিপি নূর হিসেবে যাওয়া বা নুরুল হক নূর হিসেবে যাওয়া, এবারে মন্ত্রী হওয়ার পর ঈদগাহে যাওয়ার অনুভূতিটা কেমন থাকবে, বা যারা প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে? অনুভূতিটা আমার কাছে বিশেষ করে ধরেন বিগত 2-3 বছর আর এই বছরের খুব বেশি আলাদা না, তবে একটা বিষয় তো অবশ্যই মানে স্বস্তির, যেটা ধরেন এই 24শে অগস্টের পূর্বে আমরা ঈদ করতে বাড়িতে গেলেও সেটা আমাদের জন্য একটা আতঙ্কের ছিল, যে নামাজ পড়তে গেলে কোনো ঝামেলা হয় কিনা, কিংবা ঈদের সময় কোনো পুলিশি হয়রানির শিকার হওয়া লাগে কিনা, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গেলে কোনো ঝামেলায় পড়া লাগে কিনা। এমন হয়েছে আমি ঈদের সময় আমার আপন বোন, ছোট বোনের বাসায় আমাদের দাওয়াত ছিল আমার পাশের উপজেলা, সেখানে আমরা যাত্রা শুরু করেছিলাম। বাট সে সময় আমাদের তৎকালীন এমপি এবং সরকার সমর্থক নেতা কর্মীদের দ্বারা আমরা হামলার শিকার হয়েছিলাম। তো এখনকার ঈদে তো আসলে বিশেষ করে গত বছর, আশা করি এই বছর, এখন তো আর আমাদের মধ্যে এই সংখ্যাটা কাজ করে না। এবং এইবার বিশেষ করে নির্বাচনের পরে এমপি হওয়া এলাকায় এবং বিশেষ করে প্রতিমন্ত্রী হওয়া, মন্ত্রী হওয়াটা আমার কাছে নতুন কোনো দায়বদ্ধতা যুক্ত করার চেয়েও এমপি হিসেবে এলাকার প্রতি একটা ব্যাপক দায়বদ্ধতা যুক্ত করেছে। কারণ হচ্ছে আমার ওই এলাকার বেশিরভাগ মানুষ হচ্ছে সাধারণ মানুষ, গরিব। তাদের প্রত্যাশা জেলে যে তাদেরকে সরকারের পক্ষ থেকে রিলিফ দেওয়া, নতুন কাপড় দেওয়া, সেমাই চিনি দেওয়া, বিভিন্ন ধরনের একটা সহযোগিতা, এইটা একটা চাপও আছে আসলে। আর দ্বিতীয়ত আবার যেই মন্ত্রণালয়ের আমি দায়িত্বে আছি, এই মন্ত্রণালয়ে একটা বিষয় আছে যে আমাদের প্রবাসীদের রিলেটেড। তো প্রবাসীদের বিশেষ করে অনেকে দেশে আসতেছে,
তাদের মধ্যে যারা একটু বিপদে পড়ে আসতেছে তাদের জন্য কিছু করা, এবং আমাদের দেশের বাইরেও যারা আছে তাদের একটু খোঁজ খবর রাখা, দায়িত্বের চাপ আর কি। ঈদ হলো এইবার বেশি দায়িত্বের চাপ অন্যান্য সময়ের চেয়ে। মানে গত 1 বছর একটু, মানে গত বছর তো কোনো নির্বাচনও ছিল না, এমপিও না, ফ্রিডম ছিল যেটা, এই সময় কিন্তু ফ্রিডমটা নাই বেশিটা। আপনি নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করেছেন, জামাত এবং এনসিপির সঙ্গে কেন জোট করেননি? প্রথম কথা হচ্ছে যে এখন অনেক কথা বলা মানে আমাদের জন্য খুব ডিফিকাল্ট, এবং সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। কারণ সোশ্যাল মিডিয়াতে জামাত শিবিরের অবস্থানটা এত স্ট্রং যে তাদের বিরুদ্ধে কেউ একটা কথা বললে তাকে নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা ন্যারেটিভ তৈরি করে তাকে নাজেহাল করা, অসম্মানিত করা, এই কাজগুলো বিশেষ করে জামাত শিবিরের লোকেরা বেশি করতেছে ইদানিং, আমি যেটা দেখেছি। তারপরে আমার কথা তো আমি বলবোই, যার ভালো লাগুক সে অ্যাকসেপ্ট করবে, যার ভালো লাগবে না সে রিজেক্ট করবে। আজকে জামাত শিবির তার নামে রাজনীতি করতেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আছে, সেটা অংশগ্রহণ করতে পেরেছে। কয়েকদিন এই এই জুলাই না হলে তো জামাত শিবির ওপেন রাজনীতি করতে পারতো না। তাহলে সেই জুলাইয়ের তো আই ওয়াজ ওয়ান অফ দ্য পাইওনিয়ার, তাই না? নর্মাল পাবলিক না, আমরা বলতে পারি যে আমরা এটা লিড দিয়েছি, আমরা এটার অগ্রদূত। কারণ 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলনের সূচনা করে হামলা মামলার পরে যদি আমরা এটা কন্টিনিউ না করতাম, 2019-এ যদি আমি ডাকসুর বিপিওতে না হতে পারতাম, তাহলে আজকে নাহিদ, আসিফ, এই সমস্ত ইয়ং লিডিং ফেস তৈরি হতো না। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং ওই প্রতিবাদী তরুণদের মধ্যে এই প্রতিবাদের চেতনাটাকে জাগ্রত করে রাখা, এটা আমরা করেছি। সেটা করতে গিয়ে কিন্তু আমরা হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, রক্তাক্ত হয়েছি, পরিবার ভুক্তভোগী হয়েছে। সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু আমরা গুটি কয়েকজন ছিলাম। আমরা তো এই আজকের পরিবেশ তৈরিতে এই ভূমিকাটা রেখেছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিশেষ করে আমাদের মতো উদীয়মান, বিশেষ করে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি যারা করি, তাদের বিশেষ করে শুরুতে যদি জামাতের সাথে নির্বাচনী অ্যালায়েন্স হয়, সেইটা বিশেষ করে পরবর্তী রাজনীতি অগ্রসরের ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। বিএনপি জামাতের সাথে জোট করেছিল, সেটা একটা ইলেকট্রাল অ্যালায়েন্স, সেটা অনেক পরের বিষয়। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল এটা আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত না। সেই বিবেচনা আমরা জামাতের সাথে সে সময় জোটে যায়নি। আর এনসিপির বিষয়টা হচ্ছে যে এনসিপি কে কিংস পার্টি বলা হয়েছে সেই সময়, বা এনসিপি অন্তর্বর্তী সরকারের মদতপুষ্ট পার্টি। এনসিপির অনেকে সরকারের সাথে ছিলেন, এনসিপির প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন ধরনের। সেই সমস্ত দায় আমরা নিতে চাইনি, কারণ আমরা তো এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। যে কারণে আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করেছি, এবং বিএনপির সাথে আমাদের তো দীর্ঘদিনের একটা রাজনৈতিক বোঝাপড়া সম্পর্ক ছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক দফা, এই যে অনেকে বলে এক দফা তো হঠাৎ করতে নেই, এক দফার আন্দোলন তো আমরা যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করি, এক দফার আন্দোলন আমরা করেছি। সেই সময় কিন্তু বিএনপি সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা এক দফার আন্দোলন করেছি, আমাদের ঘোষণা ছিল যে আমরা একসাথে আন্দোলনে সফল হলে একসাথে নির্বাচন এবং একসাথে সরকার গঠন করবে, এবং বিএনপি বলেছিল যে জাতীয় সরকার করবে। সেই কারণে আমরা বিএনপির সাথে জোট করেছি। আপনি বিগত সরকারগুলোর বেশ সমালোচনা করতেন, এখন নিজে মন্ত্রী হয়েছেন, কোনো চাপ অনুভব করছেন কিনা? ঠিক চাপ অনুভব না, আমি সবসময় সতর্ক থাকার চেষ্টা করি যে আমার কোনো কাজে যেন বিশেষ করে আমার প্রতিপক্ষ বিরোধীরা সমালোচনা করতে না পারে। কারণ আমি তো সবসময় বিরোধীদের সমালোচনা করেছি, তাদের কাজকর্মের সমালোচনা করেছি। আমি যদি ভুল করি তারাও তো সমালোচনা করবে, সেক্ষেত্রে সমালোচনা যেন না হয় সেইভাবেই চেষ্টা করি কাজ করার। দুর্নীতি ঠেকাতে আপনার পরিকল্পনা কি? দুর্নীতি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে, বাংলাদেশের সমাজের প্রত্যেকটি স্তরে স্তরে ছড়িয়ে গেছে। রাতারাতি দুর্নীতি বন্ধ করা, দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে না। ধারাবাহিকভাবে চেষ্টা করতে হবে, পর্যায়ক্রমে দুর্নীতিকে নির্মূল এবং নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের শুরুর দিকের মিটিংয়ে দুর্নীতির প্রশ্নে তার সরকারের এবং তার ব্যক্তিগত শক্ত অবস্থানের কথা ব্যক্ত করেছেন। স্বজনপ্রীতি, দলবাজি করা, দলীয়করণ করা, এর বিরুদ্ধেও তিনি পরিষ্কার অবস্থান ব্যক্ত করে আমাদেরকে বলেছেন যে আমরা যেন এর সাথে না জড়িয়ে যাই। সো সেই ক্ষেত্রে আশা করি যে এই সরকার আগামী 5 বছরে দুর্নীতিকে গুড গভর্নেন্সের ক্ষেত্রে দেশের মানুষের সামনে ভালো কিছু উপস্থাপন করতে পারবেন। আপনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রবাসীদেরকে নিয়ে কাজ করছেন, তাদেরকে নিয়ে আপনার পরিকল্পনাটা কি আসলে? এই মন্ত্রণালয়ে কাজ করার আগেও আমি প্রবাসীদের সাথে সম্পৃক্ত ছিলাম, তাদের সুখ দুঃখে
পাশে ছিলাম, দাবি দেওয়া নিয়ে কথা বলেছি। প্রবাসী অধিকার পরিষদ নামক প্রবাসীদের একটি সংগঠন, যেটি আমি প্রতিষ্ঠা করেছি, আমি তার প্রধান উপদেষ্টাও ছিলাম। প্রবাসীদের সংকটগুলো আমি জানি, কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে যে এই সমস্যাগুলো চাইলেই তো আসলে আমি একা পূরণ করতে পারবো না। আমার জায়গা থেকে চেষ্টা আছে, আমার এখানে একজন মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও আমাদের এই মন্ত্রণালয়ে আছেন। আমরা কাজ করতেছি এবং সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে যে প্রবাসীদের অসুবিধাগুলো দূর করে আমরা যেন সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি। বিশেষ করে প্রবাসীদের কমন কিছু সমস্যা, দেশ থেকে যেতে তাদের এই যে পাসপোর্ট এবং ওই দেশে ভিসার মেয়াদ, পাসপোর্টের রিনিউ করার ক্ষেত্রে হয়রানি, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং আমাদের দেশের দূতাবাস কিংবা কনসুলারগুলোর কাছ থেকে বিপদে পড়ে, সমস্যায় পড়ে যথাযথ রেসপন্স না পাওয়া, তো এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ রাজনীতির আসলে কি দেখেন, যেহেতু রাশেদ খানও নির্বাচনের সময় বের হয়ে গিয়েছেন? রাশেদ খান বের হয়ে গেছে ঠিক সেটা না, রাশেদ খানকে আমরা নির্বাচনে জয়লাভ করার সুবিধার্থে কিংবা কৌশলের অংশ হিসেবে, যেহেতু আমরা বিএনপির সাথে নির্বাচন করছি, সেই সময় আমরা ধানের শীষে নির্বাচন করার পরামর্শ দিয়েছি। এখন রাশেদ খান বিএনপি করবে না গণ অধিকার ফিরে আসবে, সেটা তার সিদ্ধান্ত, কারণ তার রুটটা তো এখানে, তার সার্কেলটা তো এইখানে, তিনি গণ অধিকারেও কাজ করতে পারেন। আর এখন গণ অধিকার পরিষদ রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রকৃত অর্থে বললে যে ফাঁসিবাদের সময়টাতে তো আমরা প্রতিকূল সময় পার করেছি, এমনকি গত 1 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময় গণ অধিকার পরিষদের সবচেয়ে বৈষম্যের শিকার হয়েছে। কারণ সরকার তো তাদের পার্টি, তাদের সমর্থিত পার্টি এনসিপিকে প্রমোট করার জন্য প্রশাসনকে অফিসিয়ালি নির্দেশনা দিয়েছিল, যার ফলে আমরা আসলে এক সাইটে পড়ে রয়েছিলাম। সরকারের বিভিন্ন মিটিং সিটিং, এমনকি দেখেছেন সরকার 3টা দলকে তারা গুরুত্ব দিয়েছিল বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির মতো, বিএনপি, জামাত, তারপরে এনসিপি। বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তারা পেতেই পারে, বা জামাতও ইনন সেন্সে নাহলে পেয়েছে, এনসিপি তো ওই ক্যাটাগরিতে আসে না। জামাতের প্যারালাল তো আরও দল আছে, সেই ক্ষেত্রে সরকার 3টা দলকে প্রাতিষ্ঠানিকভাবে একটা স্বীকৃতি বলা চলে দিয়ে গিয়েছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ বঞ্চিত ছিল। গণ অধিকার পরিষদ আশা করি যে এই সরকারের সময় একটা লেভেল প্লেইং ফিল্ড পেয়েছে। সুতরাং এখন গণ অধিকার পরিষদের যারা রুট লেভেলের নেতাকর্মী, জেলা উপজেলা, তারা যদি নিজেদেরকে সাংগঠনিকভাবে গুছিয়ে রাজনৈতিকভাবে সামাজিকভাবে উপস্থাপন করতে পারে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে, তাহলে তাদের রাজনীতিক শক্তিশালী হওয়ার একটা সুযোগ আছে। আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আপনি দেখেন কিনা? আওয়ামী লীগ তো নিষিদ্ধ, এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সুতরাং এখন পর্যন্ত তো আওয়ামী লীগের রাজনীতিতে সুযোগ নাই, আর আমার মনে হয় যে ভবিষ্যতেও পাবে না। অনেকে মনে করেন জুলাই যোদ্ধাদের সাথে অবিচার করা হয়েছে, আপনিও কি তাই মনে করেন? জুলাই যোদ্ধাদের অনেক ক্ষেত্রে অবিচার করা হয়েছে, অবহেলার শিকার হয়েছে জুলাই যোদ্ধারা। যেমন আমি ব্যক্তিগত অভিজ্ঞতায়, আমি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় হামলার শিকার হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছি, ওই সময়ে কিছু আহতদের সাথে দেখা হয়েছিল, ওখানে দেশে দেখা হয়েছে, কথা হয়েছে। তাতে আমি যেটা বুঝতে পেরেছি, যথাসময়ে চিকিৎসা না পাওয়ার কারণে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চোখ হারিয়েছে, অনেকের নার্ভ শুকিয়ে গিয়েছে। তো এই ড্যামেজটা তো সরকারের অবহেলার কারণে কিংবা সেই সময়ের আপনার যারা দায়িত্বে ছিলেন তাদের দায়িত্ব পালন না করার ফলে, সে সময় আন্দোলনের নেতৃত্বে থাকা বিশেষ করে ছাত্র নেতাদের পরামর্শে একটা স্বাস্থ্য বিষয়ক একটা উপকমিটি করে দেওয়া হয়েছিল। তো তারাও যদি যথাযথভাবে কাজ করতো, তাহলে তো এই ছাত্ররা বা এই জুলাই যোদ্ধারা অবহেলার শিকার হয়ে এইভাবে পঙ্গুত্ব বরণ করতো না। যেটা আমরা দেখেছি সেই সময় ছাত্রবাদ তরুণদের, বিশেষ করে যারা একটু পরিচিত মুখ ছিলেন, অনেকেই তদবির, সুপারিশ, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রকল্প নিয়ে দৌড়াদৌড়ি করেছেন। তো কাজে এই জুলাই যোদ্ধাদেরকে পুনর্বাসন, তাদের সহযোগিতা করা কিংবা জুলাইয়ের স্প্রিট বাস্তবায়নে কথা বলা হলো, এইটা অনেক ক্ষেত্রে সেটা আমরা সেই ধরনের তৎপরতা আমরা দেখিনি। এবং ছাত্রদের আন্দোলন নেতা বা প্রতিনিধি হিসেবেই তো 2জন ছাত্র নেতা, পরে 3জন উপদেষ্টা হয়েছেন। তাদের তো প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল এই জুলাই যোদ্ধাদেরকে সর্বাত্মক সুযোগ সুবিধা দেওয়া, তাদের অসুবিধাগুলো দেখা। কারণ এদের আন্দোলনের ফলেই তো আজকের নতুন বাংলাদেশ, আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, তারা উপদেষ্টা হয়েছিল সে সময়। কিন্তু সে সময় তো তারা সেই দায়িত্বটা জুলাই যোদ্ধাদের প্রতি পালন করে নাই। শেষ প্রশ্ন একেবারে, আগামী 10 বছর পর মন্ত্রী নুরুল হক নূর নিজেকে কোথায় দেখতে চায়? এখন আমি বলা চলে
অকারণেই কতগুলো প্রোপাগান্ডার শিকার হয়েছি, অপপ্রচারের শিকার হয়েছি, যার ফলে আমি মনে করি যে কালেকটিভলি আসলে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য একটা সংঘবদ্ধ চক্র প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে কাজ করে যাচ্ছে, হ্যারাস করে যাচ্ছে। 10 বছর পর এটা মোকাবেলা করে দেশের মানুষের কাছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে, জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে, দেশের জন্য ডেডিকেটেড একজন মানুষ হিসেবে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক জায়গায় নিজেকে দেখতে চাই, যেন দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে সম্মান এবং শ্রদ্ধার পাত্র হতে পারি। জি, ধন্যবাদ আপনাকে যেন আপনার রোল